নমস্কার, আপনাদের সকলকে ট্রাইড টিভি বাংলায় স্বাগত। এই মুহূর্তে দিন শেষে নিয়ে রয়েছে আমি অঞ্জন আপনাদের সঙ্গে। যেহেতু লোকসভা ভোট, তো অতএবভাবেই এই লোকসভা ভোটকে কেন্দ্র করে শুধুমাত্র রাজ্যে নয়, একেবারে বিভিন্ন রাজ্যে ঠিক কীরকম পরিসংখ্যান উঠে আসছে বা কোন জায়গাতে কার কতটা খামতি রয়েছে, কি বলছে পূর্ব ইতিহাস রাজনীতির, সেই যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তার কারণ আজ শুধু বাংলার রাজনীতি নয়, একেবারে দেশের বিভিন্ন প্রান্তের রাজনীতি নিয়ে কথা হবে। দিন শেষে অন্ধ্রপ্রদেশ নিয়ে আলোচনা করব। একেবারে 2014 সালে লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোট করেন চন্দ্রবাবু। 2018 সালে এনডিএ ছেড়েছিল টিডিপি। 2019-এর লোকসভা ও বিধানসভা ভোট একা লড়েছিল টিডিপি জগনমোহন রেড্ডির কাছে হেরে মুখ্যমন্ত্রী কুর্সি হারান চন্দ্রবাবু। দিল্লিতে শাহ নাড্ডার সঙ্গে বৈঠকে আসেন রফা চন্দ্রবাবু। ওয়াইসিআর কংগ্রেসকে হারাতে পবনের সঙ্গে জোট করেন চন্দ্রবাবু। এবং তেলেঙ্গানার বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিল পবন কল্যাণ। এবং 3 দলের জোটের চাপে ফেলবে জগনমোহন রেড্ডিকে। তার কারণ এর আগে আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে একটু অন্যরকম পরিসংখ্যান। 2014 সালে লোকসভা ভোটে বিজেপির সঙ্গে থাকে চন্দ্রবাবু। 2018 সালে এনডিএ ছেড়েছিল টিডিপি, অর্থাৎ এই চন্দ্রবাবু ছেড়ে দেয় বিজেপির সঙ্গে জোট। 2019-এর লোকসভা ও বিধানসভা ভোটে একা লড়ে টিডিপি। জগনমোহন রেড্ডির কাছে অবশেষে হেরে যায়, মুখ্যমন্ত্রীর পদ থেকে কুর্সি হারান এই চন্দ্রবাবু। মন কি বাতে মোদির মুখে এনটি রামারাওয়ের নাম। মন কি বাতে এই এনটি রামারাওয়ের নাম প্রসঙ্গে আরও এক ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। 1984 সাল, সেই সময়তে একেবারে এই এনটি রামারাওয়ের প্রাধান্যতেই কিন্তু এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বা বলা যেতে পারে বিজেপি যে দল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই বিজেপির একেবারে অন্ধ্রপ্রদেশে সেই সময়তে অখণ্ড অন্ধ্রপ্রদেশ, সেই সময়তে কিন্তু এই এনটি রামারাওয়ের বিশেষ কৃতিত্ব ছিল বিজেপির অন্ধ্রপ্রদেশে গমনে। এবং সেই গমনকে ঘিরেই কিন্তু মন কি বাত অনুষ্ঠানে এই মোদির মুখে এনটি রামারাওয়ের নাম উঠে এসেছিল। এনটিআরের হাত ধরে বিজেপি দক্ষিণের এই রাজ্যে পা রেখেছিল বিজেপি, যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। 1984 সালের লোকসভা ভোটে 2টি আসন জেতে বিজেপি, তার মধ্যে একটি ছিল অবিভক্ত অন্ধ্রপ্রদেশ। এই দীর্ঘ সময়ে রাম মন্দির আবেগে কিছুটা হলেও হিন্দুত্বের হাওয়া সেই রাজ্যে। আপনারা সকলেই জানেন 22শে জানুয়ারি একেবারে রাম মন্দির প্রতিষ্ঠা হয় অযোধ্যাতে, যাকে নিয়ে এত জল্পনা কল্পনা ছিল। অনেকগুলো যুগ পেরিয়ে গিয়েছে, অনেক ইতিহাস বদলে গিয়েছে। সেখানে কখনো কংগ্রেস ছিল তো কখনো বিজেপি, কিন্তু প্রশ্ন উঠেছিল সেই সময়কালীন অবস্থাতে রাম মন্দিরকে ঘিরে নানান রকম জল্পনা কল্পনা চলছিল। আর সেখানে সেই আবহেই নতুন করে এক শিলমোহর বা মাইলস্টোন ক্রিয়েট করা হয় 22শে জানুয়ারি 2024 সাল। এবং অকপট বলা যেতে পারে নরেন্দ্র মোদীর সেই ঘোষণা, 22শে জানুয়ারি হিন্দুত্ব রাজ্য এবং হিন্দুত্ব রাষ্ট্রের ওপর বেস করে নির্ভর করে বলা যেতে পারে রাম মন্দির উদ্বোধন। এবং সেই রাম মন্দির উদ্বোধন অবশেষে অনেক মানুষের মুখেই হয়তো আশার আলো দেখিয়েছিল। এবং বলা যেতে পারে লোকসভা নির্বাচনে এক নতুন প্রোপাগান্ডা বিজেপির তরফ থেকে এই রাম মন্দির। আর সেই রাম মন্দির প্রসঙ্গকেই, সেই রাম মন্দির আবেগেই কিছুটা হলেও হিন্দুত্বের হাওয়া সেই রাজ্যে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশে বলা যেতে পারে। 6 বছর পরে এনডিএতে ফিরেছেন চন্দ্রবাবু। দিল্লিতে শাহ নাড্ডার সঙ্গে বৈঠকে অন্ধ্রের আসন রফা কি চূড়ান্ত হয়? 6 বছর পরে আবারও বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে ফিরতে চলেছে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি, যাকে এক কথা বলা হচ্ছে টিডিপি, প্রধান এন চন্দ্রবাবু নাইডু। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে প্রকাশিত একাধিক খবরে এমনটাই দাবি করা হচ্ছে। আগামী এপ্রিল-মে মাসে লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রে বিধানসভা ভোট হওয়ারও সম্ভাবনা রয়েছে। একটু পূর্ব ইতিহাসে নিয়ে যাই। সেখানে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসকে হারানোর উদ্দেশ্যে চন্দ্রবাবু ইতিমধ্যেই তেলেগু অভিনেতা রাজনীতিক পবন কল্যাণের দল জনসেনা পার্টির সঙ্গে জোট করেছেন। বর্তমানে টিডিপির জোটসঙ্গী পবন গত নভেম্বরে তেলেঙ্গানার বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন করেছিলেন। সেক্ষেত্রে 3 দলের আসন সমঝোতা কার্যত পাকা বলেই মনে করা হচ্ছে। 3 দলের জোট অন্ধ্রের মুখ্যমন্ত্রী তথা ওয়াইআরএস কংগ্রেসের প্রধান জগনমোহন রেড্ডিকে চাপে ফেলতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা। 2014 সালের লোকসভা ভোটে বিজেপির সঙ্গে জোটে ছিলেন চন্দ্রবাবু, কিন্তু অন্ধ্রের বিশেষ মর্যাদার দাবিতে 2018 সালে এনডিএ থেকে বেরিয়ে এসেছিলেন টিডিপি। 2019-এর লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা ভোটে তারা একাই লড়াই করেছিল। সেই ভোটে জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের কাছে হেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হয়েছিলেন চন্দ্রবাবু। সেবার ভোটের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রে গিয়ে চন্দ্রবাবুকে
বিশ্বাসঘাতক আখ্যাও দিয়েছিলেন। তারপর থেকে ঘোষিতভাবে বিজেপির সঙ্গে জোট ছিল না টিডিপির। এবার বুঝতেই পারছেন কোনো এক জায়গাতে এখন 2024 সাল এবং 2024 সালের একটু হলেও তো সমস্যার সমাধান হয়েছে। এখন হয়তো তিনি বিশ্বাসঘাতক আর নন, তিনি এখন বন্ধু। এর আগেও আমরা দেখেছি একেবারে বিহারের রাজনীতির ক্ষেত্রে নীতিশ কুমার কখনো এনডিএ সরকার থেকে বেরিয়ে গিয়েছেন, তো কখনো আবার এনডিএ সরকারে যোগদান করেছেন। এই তো কিছুদিন হালের খবর। একেবারে বলা যেতে পারে INDIA জোটে প্রধান মুখ হিসেবে হয়তো অনেকেই ভাবছিলেন নীতিশ কুমারও একটি নাম, কিন্তু নীতিশ কুমার কিন্তু অবশেষে সেখান থেকে বেরিয়ে গিয়ে এনডিএ জোটে যোগদান করে। যদিও বা এই নীতিশ কুমারকেই অনেকে পাল্টিবাজও বলেন এবং অনেকেই রাজনৈতিক মহলে তাকে নানান রকম তকমা দিয়ে থাকেন, কিন্তু সেই এনডিএ সরকারেই আবারও যোগদান করেন নীতিশ কুমার। আর সেই প্রসঙ্গ নিয়েই কিন্তু বিজেপিকে একেবারে তুলোধনা করতে বা তোপ থাকতে বাকি ইন্ডিয়া জোটের কেউই পিছু হাঁটেন না। আজ একেবারে বলা যেতে পারে একটু যদি এই রাজ্যে আপনাদেরকে নিয়ে আসি, তাহলে আপনারা দেখবেন আজ শিলিগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী বলেছেন। তিনি নানান রকম কথা বলেছেন। কখনো তিনি বলেছেন পরিবারবাদের কথা, কখনো তিনি বলেছেন এই সমস্ত জনগণই তার পরিবার, অর্থাৎ মোদী কি পরিবার, এক কথায় শুধুমাত্র গোটা দেশের মানুষ, তার 140 কোটি যেই সব জনতা জনার্দন রয়েছেন তারা প্রত্যেকেই মোদির পরিবার। কিন্তু প্রশ্ন ওঠে মোদির পরিবারে এইসব লোকেরাও কি সামিল হন যাদেরকে তিনি একসময় বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিয়েছেন? প্রশ্ন ওঠে নানান রকম। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিতে রাজি নয়। আর তারই প্রমাণ বলা যেতে পারে যাকে বিশ্বাসঘাতক বলা হয়েছিল একসময়, তাকেই এখন বন্ধু হিসেবে বিজেপির তার নতুন রণকৌশল তৈরি করছে। আর সেই রণকৌশলের সেনাপতি হিসেবে কাজ করছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ। আপাতত হয়তো আপনাদের কাছে যারা শুনছেন এই মুহূর্তে দিন শেষের এই খবরের যাবতীয় বৃত্তান্ত অনেকটাই পরিষ্কার হয়েছে যে 2024 সালের লোকসভা নির্বাচনে কোন জায়গায় ঠিক কীভাবে লড়াই করতে চলেছেন বিজেপি। যদিও বা আপনাদের জানিয়ে রাখি, বিজেপি এই রাজ্যে 20টি জায়গায় এখনও পর্যন্ত দিয়েছেন প্রার্থী, এবং বাকি সব জায়গাতে যতগুলো জায়গাতে এখনও পর্যন্ত প্রার্থী দেওয়া হয়েছে তার অনেকগুলো জায়গার কিন্তু এখনও বাকি রয়েছে। বলা যেতে পারে সবথেকে হেভি ওয়েট জায়গা কোনটা বলুন তো? উত্তরপ্রদেশ। একদম ঠিক শুনছেন, উত্তরপ্রদেশ, যাকে ঘিরে রাজনীতির নতুন বাতাবরণ তৈরি হয়, যাকে ঘিরে বলা যেতে পারে উত্তরপ্রদেশে যে সরকার তৈরি করবে সেই চালাবে গোটা দেশ বা শাসন করবে গোটা দেশ। সেই উত্তরপ্রদেশেই এখনও পর্যন্ত নানাবিধ জল্পনা কল্পনা চলছে কংগ্রেসের তরফ থেকে। ঠিক শুনছেন, কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো প্রার্থীর ঘোষণাই হয়নি একেবারে উত্তরপ্রদেশের পক্ষ থেকে। এবং উত্তরপ্রদেশে এর আগেও আপনারা জানেন যে আমেঠি থেকে লড়াই করেছিল রাহুল গান্ধী, কিন্তু এবারও কি রাহুল গান্ধী আমেঠি থেকে লড়াই করবে? প্রশ্ন উঠছে নানান রকম। 2022 সালে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান এবং নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের পুরো ভোট থেকে পরিস্থিতির বদল ঘটতে শুরু করে। সেখানেই দুই দল জোট বেঁধে লড়াই করে, কংগ্রেস ডিএমকে জোটকে হারিয়ে ক্ষমতা দখল করেছিল। তারপরেই আবার এনডিএতে ফেরার রাস্তা তৈরি হয়। অন্ধ্র তথা কেন্দ্রীয় স্তরে জোটের সলতে পাকানোর শুরুটা অবশ্য 2023-এর মে মাসে। ওই মাসের মন কি বাতে প্রধানমন্ত্রী মোদীর মুখে উঠে এসেছিল টিডিপির প্রতিষ্ঠাতা NT রামারাওয়ের। চন্দ্রবাবু প্রয়াত শ্বশুর NTR 3টি মেয়াদে 7 বছর অন্ধ্রের মুখ্যমন্ত্রী ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক অঙ্ক মাথায় রেখে বিজেপির সঙ্গে ফের জোট বাঁধতে আগ্রহী চন্দ্রবাবু। বর্তমান মুখ্যমন্ত্রী জগনমোহন সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে 5 বছর আগের বিধানসভা ভোটে জগনমোহন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন তা আগামী ভোটে ধাক্কা পেতে পারে। টিডিপি নেতৃত্বের আশা বিজেপিকে সঙ্গে নিতে পারলে দুর্নীতির অভিযোগগুলো নিয়ে জগনমোহনকে অনেক বেশি চাপে ফেলা যাবে, যাতে আখেরে লাভ হবে তাদেরই, অর্থাৎ টিডিপির। আপনাদেরকে আরও কতগুলো প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আপনারা দেখেছেন প্রায়শই বিজেপির পক্ষ থেকে বিভিন্ন জায়গায়, যে রাজ্যে বিজেপি নেই সেই যাবতীয় জায়গাগুলোতে যেখানে যত করাপশন হয়েছে, যত দুর্নীতি প্রসঙ্গ উঠেছে, সেখানে ইডি সিবিআই তৎপর, এমনটাই অভিযোগ করেন রাজনৈতিক মহল। এবং শুধু রাজনৈতিক মহল নয়, বিরোধী দলনেতারাও, বিভিন্ন জায়গার বিরোধী দলনেতারা এই কথাগুলোই তোলেন। এবং খুব স্বাভাবিকভাবে অন্ধ্রপ্রদেশেও যে ঘটনা ঘটেছিল, জগনমোহন রেড্ডির কথা যা বলা হচ্ছে, তিনিও বিভিন্ন করাপশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত, এমনটাই অভিযোগ আসছে। আর সেই জায়গাতেই সলতেটাকে নতুন করে পাকাতে এবং নতুন করে অ্যাকশান দিতে জগনমোহন রেড্ডির বিরুদ্ধে এক কথায় দাঁড়িয়েছে টিডিপি। এবং টিডিপি খুব ভালো করেই জানেন, চন্দ্রবাবু খুব ভালো করেই জানেন যে কোনো এক জায়গাতে যদি সত্যি বিজেপি তাদের সঙ্গে জোটবদ্ধ হয় বা তারা যদি বিজেপির সঙ্গে
জোটবদ্ধ হয়, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির ভাষায় বোথ অ্যাপ্রোচ দেমসেলস, এবং তারা প্রত্যেকেই যদি প্রত্যেককে অ্যাপ্রোচ করে বলা যেতে পারে সেই জায়গাতে কোনোভাবে জগনমোহন রেড্ডির বিরুদ্ধে সত্যিই যদি দুর্নীতি প্রসঙ্গ বারবার করে প্রচার করা হয় তাহলে লোকসভা ভোটে আখিরে লাভ কিন্তু টিডিপির। এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে এই পালা বদলে রাজি হয়েছে টিডিপি, এবং সেখান থেকে দাঁড়িয়ে 6 বছর পরে চন্দ্রবাবু আবারও এই বিজেপিতেই যোগদান। চন্দ্রবাবুর শ্বশুর এনটিআরের হাত ধরেই, আর এই যোগদান মোটেই সেই যোগদান নয় যে তারা প্রত্যেকে বিজেপিতে চলে গিয়েছে, তা নয়, একেবারেই তারা হাত মিলিয়েছে, অর্থাৎ এনডিএ সরকারের সঙ্গে হাত মিলিয়েছে। চন্দ্রবাবুর শ্বশুর এনটিআরের হাত ধরেই বিজেপি একদা দক্ষিণের এই রাজ্যে পা রেখেছিল। 1984 সাল, যার কথা বারবার করে আপনাদের বলছি, 1984 সালের লোকসভা ভোটে দেশে 2টি আসনে জিতেছিল বিজেপি, তার মধ্যে একটি ছিল অবিভক্ত অন্ধ্রপ্রদেশ। 1 দশকে মোদীর শাসনে এবং হাল ফিলহালে রাম মন্দির আবেগে সেখানে হিন্দুত্বের হাওয়া কিছুটা হলেও বেড়েছে বলে তাদের অঙ্ক, এবং অন্ধ্রপ্রদেশে পরবর্তীকালে রাজনীতি কোন দিকে যায় সেটাও একটা বড়সড় প্রশ্ন। তার কারণ বিজেপি এক এক করে সুতো গোটাচ্ছে, এবং সুতো গোটাতে গোটাতে কোন জায়গায় এসে দাঁড়ায় সেটাই এখন দেখার। তার কারণ 2024 লোকসভা নির্বাচনের আগে 1 ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি। কোনো জায়গায় তো একেবারে লোকসভা ভোটের প্রত্যেকটি আসনই তারা একেবারে সমঝোতা তো ভুলে যান, তারা একেবারে লড়াই করতে চাইছেন। কোনো জায়গায় কোনো রাজ্যে বিজেপি সবগুলো আসনই চাইছে। ঠিক যেমন ধরুন না, একেবারে এই বাংলার কথাই যদি বলি, আপনাদের এই বাংলাতে 42টি বারবার করে স্লোগান তুলছেন বিজেপির পক্ষ থেকে, এবং বাকি সব জায়গাতে একেবারে দক্ষিণের দিকে যদি আমরা যেতে শুরু করি তাহলে সেখান থেকেও কিন্তু বিজেপির নতুন করে এক আলাদা রকম উত্থানের চেষ্টা করছে বিজেপি, এবং সেখানে বারবার করে তারা একটাই প্রচার করছে, মোদি কি গ্যারেন্টি। আপনাদের কথা প্রসঙ্গে রাহুল গান্ধীর কথা বলেছি, একেবারে উত্তরপ্রদেশের কথা বলেছি। এবার একটু সংক্ষেপে জানা যাক যে এইখানে এই স্তরে দাঁড়িয়ে বিজেপি যখন একেবারে প্রার্থী ঘোষণা করে দিচ্ছে সমস্ত দেশে, কিছু জায়গা বাদ দিয়ে, ঠিক সেরকমভাবেই কংগ্রেসও কি পিছিয়ে রয়েছে? না, কংগ্রেসও পিছিয়ে নেই। কংগ্রেসও এবার একেবারে 39টি আসনের কথা বলেছে, 39টি জায়গার প্রার্থী ঘোষণা করেছেন। কেমন করে দেখাবো। লোকসভা নির্বাচন 2024, কংগ্রেসের প্রথম লিস্টে 39 জন প্রার্থীর নাম। ছত্তিশগড়ে 6 জন প্রার্থী। লোকসভা নির্বাচনে কংগ্রেসের কর্ণাটকে 7 জন। লোকসভা ভোটে কেরালায় 16 জন প্রার্থী দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তেলেঙ্গানাতে 4 জন। কংগ্রেসের প্রথম লিস্টে 39 জনের প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। ত্রিপুরাতে 1 জন, সিকিমে 1 জন, নাগাল্যান্ডে 1 জন, লক্ষদ্বীপে 1 জন, মেঘালয়ে 1 জন, ছত্তিশগড়ে 6 জন। যে প্রার্থীর নাম বারবার করে তারা আনার চেষ্টা করেছে, সেই প্রার্থীর নাম অবশেষে রাহুল গান্ধী। বলা যেতে পারে রাহুল গান্ধীও লড়াই করছে, একদম ঠিক শুনছেন, সেই লড়াইয়ে অংশ নিচ্ছে একেবারে রাহুল গান্ধী। এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব কিছু হেভি ওয়েট নেতার নাম যারা বিভিন্ন জায়গাতে প্রার্থী হিসাবে এখন মনোনীত হয়েছে কংগ্রেসের তরফ থেকে। সেই প্রার্থী তালিকাও আপনাদেরকে দেখাবো। কংগ্রেসের প্রথম তালিকায় 5 হেভিওয়েট। আলাপুঝাতে কেরালাতে কেসি বেণুগোপালকে প্রার্থী দেওয়া হয়েছিল, 2019 সালে জিতেছিল AM আরিফ। কর্ণাটকে বেঙ্গালুরু রুরালে DK সুরেশ, যিনি একেবারে DK শিবকুমারের ভাই, তাকেও প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। 2019-এ তিনি বিজেতা ছিলেন। ছত্তিশগড়ে রাজনন্দগাঁও ভূপেশ বাঘেল, যে একেবারে এখানে হেরে গিয়েছিলেন, তিনি এখন নতুন করে সাংসদ পদ পেতে পারেন যদি জেতেন। সন্তোষ পাণ্ডে সেখানে আগেরবার জিতেছিল বিজেপির তরফ থেকে। ওয়েনাডে কেরালাতে রাহুল গান্ধী প্রার্থী হিসাবে ঘোষণা হয়েছে, 2019-এ তিনি বিজেতা ছিলেন সেখানে।
কংগ্রেসের প্রথম তালিকায় 5 হেভিওয়েটের নাম নেওয়া হচ্ছে। তিরুবনন্তপুরমে কেরালাতে শশী থারুর প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে। 2019-এ শশী থারুর ছিলেন এবং 2009 থেকে 2019 টানা এতগুলো বছর তার আধিপত্য চলেছে। যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কংগ্রেসের প্রথম তালিকায় 5 হেভিওয়েট নেতার নাম। এবার আপনাদেরকে আরও কতগুলো জিনিস একটু বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র কংগ্রেস নয়, এবার একেবারে বিজেপির সঙ্গে আপনাদেরকে এই যাবতীয় বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। একেবারে যেখানে জেনারেল প্রার্থী 15 জনকে রাখা হয়েছে, SC ST OBC 24 জনকে। লোকসভা নির্বাচন 2024-এর কংগ্রেসের প্রথম তালিকায় 39 জন প্রার্থী, সেখানে জেনারেল প্রার্থী 15, SC ST OBC প্রার্থী 24 জন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে এখানে আরও কতগুলো বিষয় আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে। একেবারে কেরালা থেকে যেই আলাপুজার কথা বারবার করে বলা হচ্ছিল, সেখানে শ্রীমতী শোভা সুরেন্দ্রন, যাকে বিজেপির পক্ষ থেকে তালিকায় আনা হয়েছে। বলা যেতে পারে এই শ্রীমতী শোভা সুরেন্দ্রন, তার যদি রাজনৈতিক ইতিহাস একটু দেখা যায় তাহলে আপনারা দেখবেন 2021 সালে বিধানসভা ভোটে তিনি কিন্তু হেরে গিয়েছিলেন একেবারে বামের কাছে, বাম নেতার কাছে তিনি হেরেছিলেন এবং সেখানেই আবার নতুন করে প্রার্থী তালিকায় বিজেপি সেখানে ঘোষণা করেছে তার নাম। আর যেখানে একেবারে কংগ্রেস থেকে লড়ানো হচ্ছে, কংগ্রেস থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হচ্ছে, টেক্সপেটের থ্রুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবারও সেই তালিকা যেখানে হেভিওয়েট নেতাদের নাম রয়েছে, আলাপুজাতেই KC বেণুগোপালকে রাখা হয়েছে, যেখানে বিজেতা হিসাবে আগের বারে 2019-এ AM আরিফ অর্থাৎ বামফ্রন্ট নেতা জিতেছিলেন। বেঙ্গালুরু রুরালে কর্ণাটকে DK শিবকুমারের ভাই, তিনি কিন্তু আবার লড়ছেন। তিনি এর আগেও 2019-এ বিজেতা হয়েছেন। 2013, 2019, 2013 থেকে 2019-এর মধ্যে আপনাদের মনে হতে পারে 6 বছর, কিন্তু আদতেও তা নয়। বাইপোল হয়, বাইপোল ইলেকশন হয়, সেখানেও তিনি জেতেন। ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল, সন্তোষ পাণ্ডে এর আগে জিতেছিলেন বিজেপির পক্ষ থেকে। ওয়েনাড কেরালা রাহুল গান্ধী এবারও প্রার্থী হিসেবে সেখানে দাঁড়াচ্ছেন এবং 2019-এ তিনি বিজেতা ছিলেন, তিনি জিতেছিলেন কংগ্রেসের তরফ থেকে কেরালার ওয়েনাডে। এবং কেরালার তিরুবনন্তপুরমে শশী থারুর প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে এবং 2019-এ তিনি ছিলেন বিজেতা। 2009 সাল থেকে 2019 সাল টানা 10 বছর তিনি সেখানে জিতছেন। আপনাদেরকে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, ব্রিফলি বোঝানোর চেষ্টা করলাম যে কংগ্রেসের এই প্রথম 5 তালিকাতে 5 জন হেভিওয়েট নেতার নাম এবং তারা লড়ছেন লোকসভা ভোটে। ইতিমধ্যে 39 জায়গায় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন কংগ্রেসের তরফ থেকে, তবে এখনও অনেক জায়গায় ঘোষণা বাকি। সত্যি কি কোনো এক জায়গাতে কংগ্রেস ব্যাকফুটে আসছে, বিজেপি ক্রমাগত ফ্রন্ট ফুটে আসছে? এবার দেখার আর কার কার নাম পরবর্তীতে ঘোষণা আসে এবং কোন কোন জায়গায় প্রার্থী দেয় কংগ্রেসের তরফ থেকে। কিন্তু যে কথা আপনাদেরকে এর আগেও বোঝানোর চেষ্টা করলাম, এর আগেও উত্তরপ্রদেশে রাহুল গান্ধী দাঁড়ায় আমেঠি থেকে, কিন্তু এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে কে কংগ্রেসের তরফ থেকে দাঁড়াবে তা কিন্তু এখনও সুনিশ্চিত নয়। এবার এখনও কি রাহুল গান্ধী আবারও সেই আমেঠি থেকে দাঁড়াচ্ছে উত্তরপ্রদেশে, নাকি অন্য কোনো প্রার্থী ঘোষণা করা হবে কংগ্রেসের তরফ থেকে, সেই দিকেও জানার চেষ্টা করব। কিন্তু কংগ্রেসের যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে কি বলছেন শোনাবো একবার। 39 candidates, first list of the candidates. We are announcing 39 candidates today, in which included former Congress President Rahul Gandhi's name is there, former Chhattisgarh Chief Minister Bhupesh Bagelji's name is there, former CWC member Tamaruddin Sahu is there. That I will leave it out. In this list, out of 39, 15 people are from general category and 34 candidates from SC, ST, OBC minorities. 24. 15 from general category, 24 out of 39 from SC, ST, OBC and minority. 12 people are below 50 years age, under 50 years age. 8 people are between 15 and 60. 61 and 70, 12 people are there. 71 to 76, 7 people are there. This is the age status. 71 to 76. Now I am reading out the names. Wayanad, former Congress President Sri Rahul Gandhi
Chhattisgarh 6, Rajnandgaon, Bhubesh Baghel. Karnataka Bangalore Rural, D.K. Suresh. Alapura, Sri K.C. Venugopal. Thiruvananthapuram, Dr. Shashi Tharoor. এবার একেবারে আপনাদেরকে নিয়ে যাব অসমের রাজনীতিতে। তার কারণ আপনারা জানেন কিছুদিন আগেই একেবারে সর্বভারতীয় তকমা তৃণমূল কংগ্রেস হারিয়েছে এবং সেই পর্যায়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবারও নতুন করে নতুন উদ্যমে লেগে পড়েছেন লোকসভা নির্বাচনে। আপনারা জানেন 42টিতে 42টি আসনেই লড়াই দিচ্ছেন এবং লড়াই করছেন, প্রার্থী দিচ্ছেন তৃণমূল কংগ্রেস। তারা ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে একলা চলো নীতিতেই বিশ্বাস করছেন। কিন্তু শুধুমাত্র কি বাংলা না, শুধুমাত্র বাংলা নয়, অসমেও কিন্তু তারা একেবারে নেমে পড়ছেন, ঝাঁপিয়ে পড়ছেন বলা যেতে পারে লোকসভা নির্বাচনে। তার কারণ অসমের জোড়া লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী দিতে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি দেখাবো আপনাদের। বৃহস্পতিবার বিশ্ব নারী দিবসের প্রাক্কালে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে ছিলেন সুস্মিতাও। মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ে সভা করেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। ছবি দেখাবো। অসমে মোট আসন সংখ্যা 14, যেখানে বিজেপি 9, কংগ্রেস 3টি আসনে রয়েছেন। নির্দল 1, AIUDF 1 জন করে। এবার এই আসন সংখ্যার পরিধিতে মঞ্চ থেকেই তাকে অসমে জোড়া আসনের প্রার্থী দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশের জবাবে মঞ্চেই সুস্মিতা দলনেত্রীকে জানান অসম তৃণমূল প্রার্থী দেওয়ার বিষয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। অসমের 14টি লোকসভা আসনের মধ্যে 9টি বর্তমানে বিজেপির দখলে এবং 3টি আসন কংগ্রেসের দখলে, আর 1টি করে আসন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF এবং নির্দল সাংসদ নবকুমার সারনিয়ার দখলে। 2014 সালে শিলচর লোকসভা আসন থেকে কংগ্রেসের হয়ে যেতে প্রথমবার সংসদে গিয়েছিলেন সুস্মিতা দেব। 2019 সালের ওই আসন থেকে লড়াই করে পরাজিত হন তিনি। 2022 সালে যোগদান করেন তৃণমূলে। বাংলা শাসক দলে যোগদানের পর প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের কন্যা মমতাকে জানিয়েছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন 2024 সালের লোকসভা ভোটে তাকে যেন শিলচর থেকে প্রার্থী করে দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তাতে সম্মতিও দিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু নির্বাচন কমিশনের এই আসনটিকে তপশিলি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করে দেওয়ার আর শিলচর থেকে দাঁড়াতে পারবেন না সুস্মিতা। অসম এবং মেঘালয়ের নির্বাচনী কমিটি যে তৈরি করা হয়েছে সেখানে সুস্মিতা দেবকে অসমের লোকসভা আসনে প্রার্থী দিতে নির্দেশ মমতার। অসম ও মেঘালয়ের নির্বাচনী কমিটি গঠন করল তৃণমূল। অসমে 10 জন, মেঘালয়ে 9 জনের কমিটি গঠন করেছে তৃণমূল। কংগ্রেসের টিকিটে 2014 সালে প্রথম সাংসদ নির্বাচিত হন সুস্মিতা দেব। 2019 সালে পরাজিত হন তিনি। 2022 সালে সুস্মিতা দেব যোগদান করেন তৃণমূলে। কংগ্রেসের টিকিটে 2014 সালে প্রথম সাংসদ নির্বাচিত হন এবং সেখান থেকে সংসদে পৌঁছে যান সুস্মিতা দেব। 2019 সালে পরাজিত হন তিনি। এবার এই যাবতীয় প্রেক্ষাপটে লখিমপুর এবং নগাঁও আসনে প্রার্থী হতে পারেন রিপুন বরা। মেঘালয়ের তুরা আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল। লখিমপুর এবং নগাঁও আসনে প্রার্থী হতে পারেন রিপুন বরা। মেঘালয়ের তুরা আসনেও তৃণমূল লড়তে চায়। নিজের প্রার্থী না হতে পারলেও, আপনাদেরকে যে ইতিহাস বলছিলাম সেখান থেকে নিজে প্রার্থী না হতে পারলেও, অর্থাৎ এই ক্ষেত্রে সুস্মিতা দেব প্রার্থী না হতে পারলেও ওই আসনে তৃণমূল প্রার্থী দিক চান তিনি। সঙ্গে অসমের করিমগঞ্জ, ধুবড়ি, লখিমপুর এবং নগাঁও লোকসভা আসনও তৃণমূলের জন্য ইতিবাচক বলে মনে করেছেন অসম তৃণমূল নেতৃত্ব। লখিমপুর এবং নগাঁও লোকসভা আসনে আবার প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে রাজ্য সভাপতি রিপুন বরার নাম, যার নাম কিছুক্ষণ আগে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ম্যাপ দেখানো হচ্ছে করিমগঞ্জ, ধুবড়ি, লখিমপুর, নগাঁও এই যাবতীয় জায়গাতে এই 4টি আসনে লড়বে তৃণমূল। সুস্মিতা বলেন, আমাকে দল প্রস্তুতির দায়িত্ব দিয়েছিল, যা ঘোষণা করার দলের তরফ থেকে শীঘ্রই করা হবে। মমতার নির্দেশ দেওয়ার পরেই বৃহস্পতিবার সন্ধে অসম এবং মেঘালয়ের নির্বাচনী কমিটি ঘোষণা করে দিয়েছে তৃণমূল। সেই কমিটির যাবতীয় কোন জায়গাতে কে লড়তে পারেন সেই কথাও আসবেন খুব শিগগিরই। অসম প্রদেশে তৃণমূলের সভাপতি রিপুনকে মাথায় রেখে 10 জনের কমিটি করেছে তৃণমূল। মেঘালয়ে 9 জনের নির্বাচনী কমিটি ঘোষণা করা হয়েছে। মেঘালয়ের রাজ্য সভাপতি তথা বিধায়ক চার্লস পিনগ্রোভকে চেয়ারম্যান করা হয়েছে। মেঘালয়ের 2টি লোকসভা আসনের মধ্যে তুরা আসনে প্রার্থী দিতে চায় তৃণমূল। মোট কথা, অসম এবং মেঘালয়ের রাজনীতিতে নতুন পালক জুড়তে পারে তৃণমূল কংগ্রেস নাকি পারে না, সেই দিকেই নজর থাকবে ট্রাইব টিভি বাংলার।
শুধুমাত্র রাজ্যের রাজনীতি নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই যাবতীয় আপডেট পেতে দিন শেষে নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায়। কিন্তু আপাতত দিচ্ছি বিদায়, নজর রাখুন ট্রাইব টিভি বাংলায়। নমস্কার।